Welcome to Sports Life presented by Cool. আপনাদের সঙ্গে আছে আমি সঞ্জনা আইভি। সেই সঙ্গে আমি রঞ্জন শান্ত। তবে এনসিএল এ কিন্তু জমছে। এনসিএল এ এক ম্যাচ পরেই ছন্দে ফিরে 50 হাঁকিয়েছেন তামিম। সিলেটকে 12 রানে হারিয়েছে তামিমের চট্টগ্রাম। হাড্ডাহাড্ডি লড়াইয়ের আরেক ম্যাচে বরিশালের বিপক্ষে 1 রানে জয় পেয়েছে খুলনা। দিনের অপর দুই ম্যাচের জয়ী দল রংপুর ও ঢাকা মেট্রো। তামিম ও জয়ের ব্যাটে ভর করে 145 রান করে চট্টগ্রাম। জবাবে সিলেটের ওপেনার তৌফিক খান তুষার খেলেন 36 বলে 76 রানের ঝোড়ো ইনিংস। তবুও বাকিদের ব্যর্থতায় সিলেটে থেমে যায় মাত্র 133 রানে। দক্ষিণবঙ্গের দুই দল খুলনা বরিশালের লো স্কোরিং এনকাউন্টারও জমছিল এদিন। সোহানের 39 ও বিজয়ের 24 রান ছাড়া খুলনার ব্যাটাররা বলার মতো কিছু করতে না পারলে 130 রানে শেষ হয় তাদের ইনিংস। জবাবে বরিশালের ওপেনার আব্দুল মজিদের 50 আর মঈন খানের অপরাজিত 43 রানের পরও মাত্র 1 রান দূরে থাকতে থেমে যায় বরিশাল। অন্যদিকে ঢাকাকে ডিএলএস মেথডে 21 রানে হারিয়েছে রংপুর। দিনের আরেক ম্যাচে ফরহাদ রেজা 35 বলে 60 রানের ইনিংস খেলেও জেতাতে পারেনি রাজশাহীকে। ঢাকা মেট্রোর কাছে 8 রানে হেরেছে পদ্মাপাড়ের দল। এই গল্পের জের ধরে তামিমের গল্পটা আসলে বলতেই হবে। টি-20 ক্রিকেটে ব্যক্তিগত 50তম 50 করলেন তামিম ইকবাল। চলমান এনসিএল টি-20তে সিলেটের বিপক্ষে 33 বলে 65 রানের ঝড়ো ইনিংস খেলেন তামিম। 7 মাস পর ক্রিকেটে ফিরে এনসিএল এ নিজের খেলা দ্বিতীয় ম্যাচে এই মাইল ফলক স্পর্শ করেন চট্টগ্রামের এই তারকা। সিলেট থেকে হাসান আল মারুফের রিপোর্ট। আগের দিন মাত্র 13 রানে আউট হওয়ার পর এদিনও সাবধানী শুরু করেন তামিম ইকবাল। তবে এরপরই আউটার স্টেডিয়ামে সিলেটের বিপক্ষেই শুরু হয় তামিমের ব্যাটিং ঝড়। প্রথম 8 বলে 7 রান করা তামিম পরের 25 বলে করেন 58 রান, যার মাঝে ছিল 3 ছক্কা আর 8টি চারের মার। 27 বলে তুলে নেন অসাধারণ এক 50। দুর্দান্ত টাইমিং আর প্লেসমেন্টে অসাধারণ কিছু শট খেলেছেন চট্টগ্রামের এই তারকা ওপেনার। লম্বা সময় পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরাটা সুখকর হয়নি তামিমের। এর আগে নিজেদের প্রথম ম্যাচে বুধবার রংপুর বিভাগের বিপক্ষে 1 ছক্কা ও 1 চারে 10 বলে 13 রান করে বোল্ড হন তামিম। তবে পরের ম্যাচে শিশির ভেজা সকালে ঝড়ো ইনিংসে নামের পাশে যোগ করলেন আরও এক 50। তাতেই যে টি-20 ক্যারিয়ারে 50তম 50-র মাইল ফলক স্পর্শ করলেন এই তারকা ওপেনার। জাতীয় দলে তার ফেরাটা অনিশ্চিত। 2 বছরেরও বেশি সময় আগে অবসর নিয়েছেন আন্তর্জাতিক টি-20 থেকে। প্রায় 7 মাস পর ক্রিকেটে ফিরেছেন তামিম ইকবাল খান। প্রথম ম্যাচে সুবিধা করতে না পারলেও দারুণ এক 50-তে দ্বিতীয় ম্যাচে প্রত্যাবর্তনের মঞ্চটা রঙিন করে রাখলেন চট্টগ্রামের এই ওপেনার। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম, সিলেট। কি মনে হয় তামিমের সময়টা এখনো আছে নাকি? এখনো আছে। তিনি তো 50 করে সেটাই প্রমাণ করেছেন। সামনে বিপিএল রয়েছে, নিজেকে হয়তো প্রমাণ করার নতুন এক লক্ষ্য তিনি সবার সামনে ছুড়ে দিয়েছেন। হোপফুলি। তবে ক্রিকেট আসলে এটা অনুশীলনের ব্যাপার এবং নিয়মিত নিশ্চয়ই তিনি সেটা জানেন। মাঠে থাকতে হলে আরও বাংলাদেশকে সার্ভিস দিতে হলে হয়তো সেই সময়টা তিনি প্র্যাকটিস কিংবা নিজের ফিটনেস সব কিছু মিলিয়ে দেবেন। তার কারণ তার সার্ভিস এখনও বাংলাদেশ দলের দরকার, সেটা অনেকের মতে। তবে এনসিএলের প্রসঙ্গে আবারও ফিরতে চাই। অভিজ্ঞদের কাছ থেকে তরুণরা শিখবে, সেই মিছিলে তৈরি করা হয়েছে এনসিএল টি-20-র দল। সোহাগ গাজী, মার্শাল আইয়ুব সহ জাতীয় দলে আর সুযোগ না থাকা ক্রিকেটারদের অভিজ্ঞতার জন্যই রাখা হয়েছে এনসিএল এর সংক্ষিপ্ত ফরম্যাটে। এমন দাবি নির্বাচক হান্নান সরকারের। চলছে এনসিএল টি-20 টুর্নামেন্ট। তরুণ থেকে অভিজ্ঞ সব ক্রিকেটারই খেলছেন প্রায় 1 যুগ পর হওয়া এই টুর্নামেন্টে। কার্যকর টি-20 ক্রিকেটার তুলে আনার লক্ষ্যেই মূলত বিপিএল এর আগে দেশিদের নিয়ে এই আয়োজন। তবে সোহাগ গাজী, মার্শাল আইয়ুব সহ অনেক নামই আছেন যাদের জন্য জাতীয় দলের রাস্তাটা বন্ধই বলা চলে। মাঠে সেরাটা দিলেও তাদের কি আর বিবেচনা করবে বিসিবি, নাকি শুধু অভিজ্ঞতার কারণেই এত সিনিয়রদের খেলানো? জাতীয় দলের হয়ে টি-20-তে 2 বছর আগে অবসর নিলেও এনসিএল এর সংক্ষিপ্ত ফরম্যাটে খেলছেন তামিম। করেছেন দাপুটে এক 50ও। আন্তর্জাতিক টি-20 থেকে অবসর নিয়ে আরেক তারকা মুশফিকও খেলবেন এই টুর্নামেন্ট। অভিজ্ঞদের কাছ থেকে তরুণরা শিখবে, এই লক্ষ্যেই তারুণ্য আর অভিজ্ঞতার মিশেলে করা হয়েছে দল, জানালেন নির্বাচক হান্নান সরকার।
দুটো ম্যাচে আমরা তামিমকে দেখলাম কতটা ইনভলভ থেকে প্লেয়ারদেরকে গাইড করছে, সেটা বলার হতে পারে, সেটা ক্যাপ্টেন হতে পারে। সো এটা আমরা প্রত্যাশা করি যে আমাদের সিনিয়র প্লেয়াররা যত বেশি খেলবে, আমি জানি যে মুশফিক খেলবে, শান্ত খেলা শুরু করবে, বাকি সিনিয়র কিছু প্লেয়াররাও খেলবে আপকামিং ম্যাচগুলোতে, তাইজুল রয়েছে তার মধ্যে একজন। সো এই প্লেয়াররা যখন আসবে আমি শিওর যে ইয়াংরা তাদের থেকে অনেক কিছু শিখবে। টিম করার ক্ষেত্রে যেটা হয়, টিম কম্বিনেশনে প্রথমে টিমগুলো থেকে একটা লিস্ট আমরা চাই, তারা একটা লিস্ট দেয়, তারপরে সেখান থেকে 15 জন করার ক্ষেত্রে আমরা টিম কোচ এবং ক্যাপ্টেনের সঙ্গে কমিউনিকেশন করি এবং সেখান থেকে তারা যে প্রায়োরিটিটা দিয়ে থাকে আমরা সেটার দিকে মূল লক্ষ্য রাখি, পাশাপাশি আমাদের কিছু অবজারভেশন থাকে, সেখান থেকে মিলিয়ে টিমটা করি। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, সিলেট। Amazing shape, paprika আর মেক্সিকান মশলার মাইন্ড ব্লাস্টিং ফ্লেভারে টিটোস পার্টি হবে জোস যদি থাকে টিটোস। Excellence in quality. চ্যাম্পিয়ন্স ট্রফি এখন বাংলাদেশে। বৃহস্পতিবার দর্শকদের জন্য হয়েছে প্রদর্শনী। ট্রফির সাথে ছবি তুলে দর্শকরা একদিকে যেমন আনন্দিত, অন্যদিকে কখনো শিরোপা জিততে না পারায় ব্যথিত। দর্শকরা চান প্রতিবেশীদের মতো তারাও শিরোপা জিতে উল্লাস করবেন। পাশাপাশি এই টুর্নামেন্টের দলে সাকিবকেও দেখতে চান তারা। 7.5 বছর আগে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে খেলেছিল বাংলাদেশ দল। ক্রিকেট পাগল 18 কোটি মানুষের দেশটার সর্বোচ্চ সাফল্যও এটাই। সেই ট্রফি এখন বাংলাদেশে, যে ট্রফির জন্যই লড়ে ক্রিকেট দুনিয়ার সেরা 8 দল। বৃহস্পতিবার ঢাকায় বাংলাদেশের দর্শকদের জন্য উন্মুক্ত ছিল এই ট্রফি। ক্রিকেট ভক্তরা ট্রফির সাথে ছবি তুলেছেন, বিভিন্ন ফান গেমে অংশ নিয়েছেন, খেলেছেন কুইজও, মিলেছে বেশ কিছু গিফটও। তবে তাদের সবচেয়ে বড় গিফট হতে পারে কোনো আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের শিরোপা। দর্শকরা চান 2024 টি-20 বিশ্বকাপ জিতে ভারতের মানুষ যেভাবে উল্লাস করেছে তারাও এমন উচ্ছ্বাসের সাক্ষী হতে। আনন্দটা আরও বেশি লাগবে যখন আমাদের দেশের ছেলেরা ট্রফিটাকে মাথায় হাতে করে নিয়ে আসতে পারবে, আমরা তখন উদযাপনটা করতে পারবো। রিসেন্টলি দেখলাম আন্ডার-19 ওরা ওরা চ্যাম্পিয়ন হয়েছে, অনেক ভালো পারফরমেন্স করছে। তো আমরা এটা চাই, প্রত্যাশা থাকবে অবশ্যই বাংলাদেশ দল ভালো করুক। পার্শ্ববর্তী দেশেও যখন উদযাপন করে আমাদের হিংসা হয়, সো আমরা চাই হিংসা থেকে বেরিয়ে এসে নতুন বাংলাদেশ দেখতে। 2017 চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিতে ওঠার পেছনে বড় ভূমিকা রেখেছিলেন 2 সেঞ্চুরিয়ান সাকিব আল হাসান আর মাহমুদুল্লাহ রিয়াদ। সবকিছু ঠিকঠাক থাকলে ওয়ানডেতে এটাই তাদের শেষ টুর্নামেন্ট। অনেকটা একই গল্প মুশফিক আর তামিমের বেলায়ও। বাংলাদেশের জন্য শুভকামনা থাকবে আর সাকিবের জন্য শুভকামনা থাকবে। আমরা সাকিবের ফ্যান হিসাবে চাইবো যে সাকিব খেলুক এবং খুব ভালো খেলুক। 10 ডিসেম্বর বাংলাদেশে এসেছে এই ট্রফি। 13 তারিখ বিসিবিতে হবে ক্রিকেটার এবং পরিচালকদের জন্য প্রদর্শনী। 2025-এর 25 ফেব্রুয়ারি থেকে এই টুর্নামেন্ট শুরু হওয়ার কথা, যদিও এখনো নিশ্চিত হওয়া যায়নি কে হবে আয়োজক। চ্যাম্পিয়ন্স ট্রফি এখন বাংলাদেশে, দর্শকদের উন্মাদনাও চোখে পড়ার মতো। কিন্তু দর্শকরা বলছেন এই উন্মাদনা আরও বাড়বে, তাদের খুশি আরও বাড়বে যদি বাংলাদেশ দল এই চ্যাম্পিয়ন্স ট্রফিটা জিততে পারে। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা। ঠিক তাই, চ্যাম্পিয়ন্স ট্রফি আসলে বাংলাদেশে, তবে এই কাঁচের ঘরে কে চায় চ্যাম্পিয়ন্স ট্রফিটা যদি ছাদখোলা বাসে আসতো বা কখনো আসে ভবিষ্যতে, সেটাই বড় প্রাপ্তি হবে নিশ্চয়ই। সেই প্রাপ্তিটা পেতে হলে ক্রিকেটারদের আরেকটু বেশি সিরিয়াস হয়ে খেলতে হবে, ঘরের মাঠ বলো এবং দেশের বাইরে বলো। হোপফুলি সেটা হবে টুডে অর টুমরো। এদিকে জুনিয়র বিশ্বকাপ ছাপিয়ে সিনিয়র বিশ্বকাপে অংশগ্রহণের সুযোগ দেখছেন বাংলাদেশ অনূর্ধ্ব 21 দলের হকি খেলোয়াড়রা। অধিনায়ক মেহরাব হোসেন সামিন মনে করেন আর্থিক নিশ্চয়তার সাথে নিয়মিতভাবে লিগ মাঠে গড়ানো গেলে উন্মুক্ত হবে সম্ভাবনার দ্বার। জুনিয়র AHF কাপের সাফল্যকে কাজে লাগিয়ে সারা দেশে হকিকে ছড়িয়ে দেওয়ার আহ্বান টুর্নামেন্টে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ গোল করা রাকিবুল হাসান রকের। উল্টো স্রোতে বয়ে চলা দেশের হকি দেখল নতুন সম্ভাবনা। প্রথমবারের মতো যুব বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে নিষ্প্রাণ হকিতে প্রাণের সঞ্চার ঘটিয়েছে বাংলাদেশের যুবারা। এমন অর্জনের দিনে দলকে সামনে থেকে নেতৃত্ব দেয় নিজেকে ভাগ্যবান বলছেন মেহরাব হোসেন সামিন। স্বপ্ন দেখেন দেশের হকি নিয়ে। অনুভূতিটা অন্যরকম একটা জিনিস, কারণ দেখা যাবে আমরা এতদিন যত কষ্টটা করছি এই একটা দিনের জন্য কষ্ট করছিলাম যে আমরা ভালো একটা জায়গায় বাংলাদেশকে রিপ্রেজেন্ট করব। অপেক্ষার যে এতদিনের যে আমাদের কষ্ট, এতদিনের যে আমাদের অপেক্ষা, এটা যে সাকসেস করতে পারছি, এটাই আমাদের অনেক কিছু।
ক্রিকেটের পর হকির যে কোনো ফরম্যাটে এই প্রথম পতাকা উড়বে বাংলাদেশের। এমন অর্জনের জন্য দলীয় পারফরমেন্সকে বড় করে দেখছেন সামিন। আর যুব এশিয়ান কাপে বাংলাদেশের হয়ে 7 গোল করা রাকিবুল হাসান রকির বিশ্বাস, সঠিক পরিচর্যা নিশ্চিত করা গেলে বিশ্বমঞ্চে নিয়মিত সাফল্য আনা সম্ভব। আমাদের যে প্রসেসিংটা চলতেছে এটা যদি আল্লাহর মতে ফেডারেশন এখন যদি আমাদের উপর চোখ দেয়, হকির উপর চোখ দেয়, যদি ক্রীড়া উপদেষ্টারা যারা আছেন তারা যদি হকির উপর একটু চোখ দেন, তাহলে হকি ইনশাল্লাহ ভালো করবে, বাংলাদেশের জন্য অনেক সুনাম বয়ে আনবে। এতদিন আমাদের কোনো বড় কোনো অ্যাচিভমেন্ট ছিল না, এখন যেহেতু আমরা ওয়ার্ল্ড কাপ লেভেলে গেছি, এখন আশা করি যে সবাই আমাদেরকে পাশে থাকবে, সবাই আমাদেরকে সাপোর্ট করবে। আশা করি বাংলাদেশ হকিটা আরও এগিয়ে যাবে সামনের দিকে। হকির স্থবির পরিবেশ, ক্লাবগুলোর আধিপত্য ও স্পন্সরের অভাবে নিয়মিত লিগ গড়ানোই কাল হয়ে দাঁড়ায় ফেডারেশনের জন্য। এমন পরিস্থিতি এড়াতে আর্থিক বিষয়গুলোর সাথে হকিকে নিয়মিত মাঠে রাখার পক্ষে যুব হকি দল। অনেক প্লেয়াররা আছে যে হকি খেলা ছাড়া দিচ্ছে, তো এই জিনিসটা আমাদের হকির জন্য খারাপ। যদি কন্টিনিউয়াসলি লিগ হয় আমাদের আরও ভালো হকি অনেক উপরে চলে যাবে। আমাদের যখন যদি ভালো ইকুইপমেন্ট না থাকে তাহলে কিন্তু আমরা যতই চাই আমরা কিন্তু মন মাইন্ড ফ্রেশ করে খেলতে পারি না। একটা ভালো হকি শু যখন আমাদের কাছে থাকে তখন কিন্তু আমাদের মনটাও ভালো থাকে। সো এই ডেলি অ্যালাউন্সটা যদি আরও বাড়ানো হয় সেটা আমাদের জন্য অনেক ভালো হবে। খেলা থাকলে প্র্যাকটিস করে, না থাকলে করে না। তো রেগুলার যদি খেলা মাঠে থাকে তাহলে মনে করেন আমরা রেগুলার প্র্যাকটিস করব, খেলার মধ্যে আসবো। খেলাটিকে সামনে এগিয়ে নিতে যুব হকি দলের এমন সাফল্য কাজ করবে বলে আশা সামিন আব্দুল্লাহ রকিদের। জুনিয়র বিশ্বকাপ ছাপিয়ে সিনিয়র বিশ্বকাপেও লাল সবুজের প্রতিনিধিত্ব করতে নিজেদের সেরাটা দিতে প্রস্তুত তারা। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস, ঢাকা। বিতর্ক পেরিয়ে অবশেষে এলো ফিফার আনুষ্ঠানিক ঘোষণা। সৌদি আরবে বসতে যাচ্ছে 2034 ফিফা বিশ্বকাপের আসর। মানবাধিকার লঙ্ঘনের মতো স্পর্শকাতর বিষয়ে অভিযোগ উঠলেও অবশেষে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ এর আয়োজনের স্বীকৃতি পেল মধ্যপ্রাচ্যের দেশটি। একই অনুষ্ঠানে ঘোষণা করা হয় 2030 বিশ্বকাপের আয়োজক দেশ হিসেবে স্পেন, পর্তুগাল ও মরক্কোর নাম। আগে থেকেই শোনা যাচ্ছিল 2034 ফিফা বিশ্বকাপের আয়োজক দেশ হিসেবে সৌদি আরবের নাম। তবে আয়োজক হিসেবে আগ্রহ প্রকাশ করে অস্ট্রেলিয়াও। শেষ পর্যন্ত গত অক্টোবরে দেশটি সরে দাঁড়ালে পথ পরিষ্কার হয় সৌদি আরবের। অবশেষে বুধবার ফিফার আনুষ্ঠানিক ঘোষণায় 2034 ফিফা বিশ্বকাপের আয়োজক হিসেবে উঠে আসে মধ্যপ্রাচ্যের দেশটি। সৌদি আরবে বিশ্বকাপ আয়োজন নিয়ে সমালোচনা হচ্ছে অনেকদিন ধরে। মানবাধিকার লঙ্ঘনের মতো স্পর্শকাতর বিষয় নিয়েও সমালোচিত হয়ে আসছে দেশটি। তবে সব সমালোচনা পেছনে ফেলে বিশ্বকাপ আয়োজনে আনন্দ মেতেছে সৌদি আরব। 2026 সালের আসর থেকে বদলে যাচ্ছে ফুটবল বিশ্বকাপের চেহারা। 32 দলের পরিবর্তে 48টি দল অংশ নেবে এই আসর থেকে। সৌদি বিশ্বকাপেও অপরিবর্তিত থাকবে দলের সংখ্যা। 5টি শহরে 15টি স্টেডিয়ামে হবে বিশ্বকাপের ম্যাচগুলো। দীর্ঘদিনের পরিকল্পনার অংশ হিসেবে পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড খুলেছিল সৌদি আরব। সেই ধারাবাহিকতায় রোনালদো, নেইমার, সাদিও মানেদের মতো ফুটবলার নিজেদের ক্লাবে ফিরেছিল দেশটি। এবার সেই উদ্দেশ্য সফল হতে যাচ্ছে সৌদি আরবের। একই দিনে ঘোষণা করা হয় 2030 আসরের আয়োজক দেশ স্পেন, পর্তুগাল ও মরক্কোর নাম। তবে বিশ্বকাপের শতবর্ষ পালন উপলক্ষে এই 3 আয়োজক দেশের সাথে থাকছে উরুগুয়ে, প্যারাগুয়ে ও আর্জেন্টিনা। অর্থাৎ 2030 বিশ্বকাপের খেলা অনুষ্ঠিত হবে 3টি মহাদেশের 6টি দেশে। ফিফা কংগ্রেসের বুধবারের সভায় ভোটের পর বিশ্বকাপের আয়োজক নিশ্চিত করা হয়। 211 সদস্যের প্রত্যেকেই ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভায় প্রতিনিধিত্ব করেন। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস। একদম ফ্রেশ বিশ্বমানের প্রযুক্তির সকল সুবিধা নিয়ে ভালো থাকুন আপনিও। কঙ্কা ফুটবল বিশ্বকাপ তো হিউজ থিং, তাই না? এটার জন্য সৌদি আরবকে হয়তো অনেক কিছু করতে হবে। তবে ফিফা শেষ পর্যন্ত অনেক জলঘোলা করেছে এটা নিয়ে। অন্যান্য দেশের কিছু এটাতে নেতিবাচক ব্যাপারও ছিল যে না কেন শুধু সৌদি আরব। শেষ পর্যন্ত ফিফা সৌদি আরব একমাত্র বিডার হিসেবে সেটা পেয়েছে এবং 34-এ তারা আয়োজন করবে। হোপফুলি মধ্যপ্রাচ্যে একটা অন্যরকম আয়োজন দেখবে আবারও ফুটবল বিশ্ব। একদমই তাই। এবং লাস্ট ওয়ার্ল্ড কাপে যে ওয়ার্ল্ড কাপে আসলে আর্জেন্টিনা জিতেছিল, তারা কিন্তু প্রথম ম্যাচ আসলে সৌদি আরবের কাছে হেরেছে এবং সেই দেশটি তারপর থেকেই কিন্তু ফুটবলের দিকে ইনভেস্ট করতে অনেক বেশি ইন্টারেস্টেড হয়েছে। সো সবকিছু মিলে ভালো একটা ওয়ার্ল্ড কাপ নিশ্চয়ই আমরা পেতে যাচ্ছি। শুধুমাত্র ফুটবল বিশ্বকাপ না, আমার মনে হয় যে মধ্যপ্রাচ্যে ক্রীড়াঙ্গনের একটা অন্যরকম জোয়ার বইতে যাচ্ছে। IPL এর যে মেগা নিলাম সেটাও কিন্তু হলো রিয়াদে। এছাড়াও আসলে কাতার বলেন, দুবাইয়ে যেভাবে খেলা হয় প্রতিনিয়ত, লিগ থেকে শুরু করে অন্যান্য খেলাগুলো হচ্ছে, সেক্ষেত্রে মনে হচ্ছে যে ক্রীড়াঙ্গনকে একটু অন্যভাবেই নিয়েছে। বিজনেস যদিও এখানে বড় একটা ফ্যাক্টরও।
একদমই তাই, সবকিছু মিলিয়ে তারা কিন্তু স্পোর্টস সেক্টরটাতে আসলে খুব বেশি ইনভেস্ট করছে, যেহেতু পুরো দুনিয়া এখন স্পোর্টসের ভিতরে একদম খুব বেশি ইন্টারেস্ট পাচ্ছে, সেই ক্ষেত্রে সেভাবেই আগাচ্ছে সৌদি আরব। এর আগে এখনো দুটো বিশ্বকাপ তো আছেই, তাই না? 26-এ সেখানে মেক্সিকো আছে, ইউএসএ, কানাডা তারা মিলে করবে, এবং তারপর 30-এরটা তো আমরা দেখলাম স্পেন, পর্তুগাল, মরক্কো, এরপর যে 34-এ সৌদি আরব। তো হোপফুলি ফিফা তাদের পরিকল্পনা অনুযায়ী আগাচ্ছে এবং বেশ ভালো কিছু আসর সামনে আমরা দেখব। সৌম্য মিরাজের ব্যাটে ওদিকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা, বাংলাদেশের 50 পেরিয়েছে, হোপফুলি শেষটা ভালো হবে। দর্শক, আর এই ছিল আজকের স্পোর্টস লাইভ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।